হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম। আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটের এসইও করতে হবে। তো প্রথমেই আমি টাইটেল থেকে শুরু করি। সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে কোনো কিছু লিখে সার্চ দিলে যে রেজাল্ট প্রদর্শিত হয় তাই টাইটেল। টাইটেল সার্চ করেই ভিজিটর আপনার ওয়েব পেজ খুঁজে বের করবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটি টাইটেলে প্রথমে বসাতে হবে। আমি আপনাদেরকে একটু উদাহরণ হিসেবে দেখাই। যেমন ধরুন, এই যে এখানে একটি পেজ র্যাঙ্কের গ্রাফ চার্ট দেওয়া হয়েছে, যেখানে এই যে দেখুন, ওয়ান পেজ সিগন্যালস এ কিওয়ার্ড ইন টাইটল, কিওয়ার্ড ইন টাইটলস, আরও যেমন ডোমেন নেম, ডোমেন অথরিটি। তো তার ভিতরেই কিওয়ার্ড ইন টাইটল। তো এখানে আপনার 20.3% র্যাঙ্ক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সুতরাং বুঝতেই পারছেন যে টাইটল প্রথমে কিওয়ার্ড টাইটেলের প্রথমে কিওয়ার্ড বসানোটা গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড বসানো কতটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, কমা, ড্যাশ, আন্ডারস্কোর ইত্যাদি ব্যবহার করা যাবে না টাইটলে। তবে আপনি একটি পাইপ ব্যবহার করতে পারেন, লম্বালম্বি খাড়া রেখা যেগুলো, ওটা ব্যবহার করতে পারেন। কন্টেন্ট রিলেটেড টাইটেল ব্যবহার করতে হবে। টাইটেল অর্থাৎ আপনি যে টাইটেলটি ব্যবহার করবেন তা যেন অবশ্যই আপনার কন্টেন্টের সাথে সম্পৃক্ত থাকে, কন্টেন্ট রিলেটেড হয়। এই জন্য আপনাকে কন্টেন্ট রিলেটেড টাইটেল ব্যবহার করতে হবে। টাইটেলে অবশ্যই এইচন ট্যাগ ব্যবহার করতে হবে, এবং 2 থেকে সর্বোচ্চ 4টি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন আপনি টাইটেলে। বেশি ব্যবহার না করাই উত্তম। এবার আসি ডোমেন নেম, টপ লেভেল ডোমেন নেম। টাইটেল থেকে অটোমেটিক্যালি ডোমেন নেম নির্বাচিত হয়। ডোমেন নেম হলো ওয়েবসাইটের পেজ অ্যাড্রেস। ডোমেন নেম এর এক্সটেনশন সাধারণত .com, .org, .net ইত্যাদি হয়। যেমন ধরুন, আমি একটি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন http www.prothomalo.com অথবা google.com, এরকম হয় ডোমেন নেম। তো ডোমেন নেমে ডোমেন নেমের আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে টপ লেভেল ডোমেন নেম ব্যবহার করবেন আপনারা। কম পরিচিত ডোমেন নেম সার্চ ইঞ্জিন সাধারণত গুরুত্ব দেয় কম, এবং ডোমেন নেম যত সংক্ষিপ্ত করা যায় ততই ভালো। ডোমেন নেমে মেইন কিওয়ার্ড থাকতে হবে। ইউজাররা ব্যাকলিঙ্ক এর ক্ষেত্রে ডোমেন নেম অ্যাঙ্কর টেক্সট হিসেবে ব্যবহার করে, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোমেন নেমের লেন্থ বেশি বড় করা যাবে না, কারণ এটা র্যাঙ্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে যেহেতু, তাই বেশি বড় করা যাবে না। ডোমেন নেম আমি কোনটা যে ডোমেন নেম, আমি জাস্ট আপনাদেরকে একটু এক্সাম্পল হিসেবে দেখাই। এই যে এখানে দেখুন, এই যে ব্লু রঙের যে লাইনটি দেখা যাচ্ছে একেবারে উপরে, এটি হচ্ছে আপনার এসইও টাইটেল। এটাকেই টাইটেল বলা হয় সাধারণত। টাইটেল এই লাইনটি হচ্ছে টাইটেল, এবং তার নিচে যে সবুজ রঙের লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেজ অ্যাড্রেস তথা
ডোমেইন, এই যে www.incomeactivator.com, এটি হচ্ছে আপনার ডোমেইন নেম। তো এটিকে পেজ অ্যাড্রেসও বলে। আর নিচে যে কালো অক্ষরে যে বর্ণ ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই যে পেজ ডেসক্রিপশন গুগল কালো অক্ষরে দেখায়। তো আমি এবার কিওয়ার্ড বিষয়ে বলি। এসইও এর ক্ষেত্রে কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিওয়ার্ড রিসার্চের সাহায্যে কিওয়ার্ড রিসার্চ টুল এর সাহায্যে জনপ্রিয় কিওয়ার্ড বেছে নিতে হবে। যেমন গুগলের অ্যাডওয়ার্ড কিওয়ার্ড অ্যানালাইসিস টুলবার ব্যবহার করতে পারেন আপনারা, এবং আপনারা জনপ্রিয় উচ্চ পিআর অর্থাৎ পেজ র্যাঙ্ক বিশিষ্ট কিওয়ার্ড বেছে নিয়ে সেগুলো সিলেকশন করতে পারেন কিওয়ার্ডের ক্ষেত্রে। বেশি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড সামনের দিকে এবং কম গুরুত্বপূর্ণ কিওয়ার্ড শেষের দিকে লিখতে হবে। কিওয়ার্ড মূলত কন্টেন্টের উপর বেস করে সিলেকশন করতে হবে। কিওয়ার্ডগুলো যেন অবশ্যই উচ্চ পিআরের হয়, 3-এর উপরে হলেই ভালো হয়। এবার আমি আসি ডেসক্রিপশনে। পেজ ডেসক্রিপশন, আপনারা ওয়েব পেজ এর সংক্ষিপ্ত পরিচিতি বা বিষয়বস্তু, আপনার ওয়েব পেজের সংক্ষিপ্ত পরিচিতি বা বিষয়বস্তু ডেসক্রিপশনে অতি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করবেন। লক্ষ্য রাখবেন সর্বোচ্চ 145টি ক্যারেক্টার ডেসক্রিপশনে যেন ব্যবহার হয়। সাধারণত ডেসক্রিপশন পড়ে ভিজিটররা আপনার ওয়েবসাইটে ক্লিক করবে। তারা ডেসক্রিপশন পড়ে বোঝার চেষ্টা করবে যে এই সাইটটা আসলে কোন ধরনের কন্টেন্ট আছে। কিওয়ার্ডগুলো যেন ডেসক্রিপশন এ উল্লেখ থাকে, এবং ডেসক্রিপশনে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো প্রথম দিকেই লিখবেন। কন্টেন্ট রিলেটেড ডেসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ ডেসক্রিপশন যেন অবশ্যই আপনার কন্টেন্টের উপর বেস করে হয়। কন্টেন্টের ভিতরে যা আছে তাই যেন ডেসক্রিপশনে মূল বিষয়গুলো যেন আসে। এবার আমরা আসি কন্টেন্ট, কোয়ালিটি আপডেট কন্টেন্ট। আপনার ওয়েব পেজের প্রাণ শক্তি বা তালিকা শক্তি বলতে পারেন আপনি কন্টেন্টকে। তাই কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট ব্যবহার করতে হবে। কন্টেন্টের মান যত ভালো হবে দর্শক তত আপনার পেজের প্রতি আকৃষ্ট হবে। কন্টেন্ট কিওয়ার্ডগুলো উল্লেখ থাকতে হবে। প্রথম লাইনে, এটা আমার পরামর্শ থাকবে যে প্রথম লাইনে ডেসক্রিপশনের প্রথম 2-1 লাইন আপনি কন্টেন্টে উল্লেখ করতে পারেন, এবং কন্টেন্ট অবশ্যই কিন্তু রেগুলার লিখতে হবে। কন্টেন্ট আপডেট করতে হবে নিয়মিত। কন্টেন্ট অবশ্যই তথ্য সমৃদ্ধ হতে হবে, এবং যত বেশি কন্টেন্ট থাকবে দর্শকরা তত বেশি সময় ব্যয় করবে আপনার পেজে। মেইন কন্টেন্ট 500 থেকে 500 ওয়ার্ডের ভিতরে আপনি লিখতে পারেন মেইন কন্টেন্ট, বেশি হলেও সমস্যা নেই। এবার আসি অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটে গুরুত্বপূর্ণ ওয়ার্ডে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করতে হবে। ব্র্যান্ড নেম যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি ওয়ার্ডগুলোতে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করতে হবে, কেননা অ্যাঙ্কর টেক্সটের অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে অ্যাঙ্কর টেক্সটের গুরুত্ব অত্যন্ত ব্যাপক, কারণ এটা পেজ র্যাঙ্ক ফ্যাক্টর হিসেবে এটা কাজ করে। গুগল পেজ র্যাঙ্ক ফ্যাক্টরের ক্ষেত্রে, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
অ্যাঙ্কর টেক্সটের ওয়ার্ডগুলো বোল্ড অক্ষরে লিখলেই ভালো হয়। ব্যাকলিঙ্ক তৈরিতে অ্যাঙ্কর টেক্সট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাঙ্কর ইমেজে আসি আমরা। সার্চ ইঞ্জিনে গুগল সার্চ ইঞ্জিন অ্যাঙ্কর করা ইমেজকে অত্যন্ত গুরুত্ব দেয়। ইমেজে অ্যাঙ্কর ইমেজ যে প্রাধান্য দিয়ে থাকে গুগল, তাই অ্যাঙ্কর ইমেজ ব্যবহার করতে হবে। র্যাঙ্ক ফ্যাক্টরে ইমেজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং ইমেজ যেন অবশ্যই ইউনিক হয়। ডুপ্লিকেট ইমেজ যতটা সম্ভব কম ব্যবহার করবেন। নিজস্ব ইমেজ যদি থাকে তো অনেক ভালো। এবং মনে রাখবেন যে গুগলের পেজ র্যাঙ্কের ক্ষেত্রে টপ পেজে আসতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাঙ্কর ইমেজ ব্যবহার করতে হবে আপনার ওয়েব পেজে। ভিডিও, গুগল সম্প্রতি গুগল এসইওর ক্ষেত্রে পেজ র্যাঙ্কে ভিডিওকে অত্যন্ত প্রাধান্য দিয়ে আসছে। নিজস্ব ভিডিও থাকলে ভালো, আর না হলেও সমস্যা নেই, আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে সেটা আপলোড করে নিতে পারেন। তাই বিষয়টা অবশ্যই মনে রাখবেন যে ভিডিও কিন্তু পেজ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। সোশ্যাল বুকমার্কিং, কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং নিয়ে আমরা একটু আলোচনা করি। কোয়ালিটি সম্পন্ন লিঙ্ক যুক্ত করতে হবে আপনার পেজে। গুগলের পেজ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিংয়ের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। আমি জাস্ট একটু আপনাদেরকে একটি উদাহরণ থেকে দেখাই। এখানে একটি ইমেজ আছে, দেখুন। আচ্ছা, এই যে আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটের আমি এই বিষয়টা একটু দেখাই। দেখুন আপনার অ্যাঙ্কর টেক্সট এখানে অ্যাঙ্কর টেক্সট 20% ভূমিকা রাখছে। হ্যাঁ, এবং লিঙ্ক সিগন্যালের কথাও এখানে আসছে যে লিঙ্কিং, এই যে লিঙ্ক ডোমেন কোয়ান্টিটি, লিঙ্কিং ডোমেন কোয়ান্টিটি, হ্যাঁ, লিঙ্কিংয়ের ক্ষেত্রে এখানে 20% আসছে। আমি আরও একটা পেজ র্যাঙ্ক ফ্যাক্টরের, গুগলের পেজ র্যাঙ্ক ফ্যাক্টরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, দেখুন এখানে দেখুন পেজ লেভেল লিঙ্ক ফ্যাক্টর 8.19, এটা 10-এর ভিতরে। এটা এই যে 10 মার্কসের ভিতরে 8.19 মার্কস পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে পেজ লেভেল লিঙ্ক ফ্যাক্টর। তো উপরে যেটা আছে ডোমেন লেভেল লিঙ্ক ফ্যাক্টর, অর্থাৎ লিঙ্ক ফ্যাক্টরের একটা ব্যাপক ভূমিকা রয়েছে আপনার ইয়ের ক্ষেত্রে, র্যাঙ্ক ফ্যাক্টরের ক্ষেত্রে। আর তাই অবশ্যই লিঙ্কের উপরে গুরুত্ব দিতে হবে। ইন্টারনালি এখানে আপনার কোয়ালিটি লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে কোয়ালিটি সম্পন্ন লিঙ্ক যুক্ত করতে হবে। লিঙ্কের কোয়ান্টিটিও যেন বেশি হয়, যত বেশি সম্ভব লিঙ্ক আপনি বিল্ডিং করবেন, লিঙ্ক দেবেন। এবং লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে উচ্চ পিআর অর্থাৎ পেজ র্যাঙ্ক বিশিষ্ট লিঙ্ক দিতে হবে আপনার ওয়েব পেজে। সাধারণত 3-এর উপরে পেজ র্যাঙ্ক হলেই ভালো হয়। 4, 5, 6, 7 হলে আরও ভালো। 8, 9 এই ধরনের আপনি উচ্চ পিআরের পেজ র্যাঙ্ক বিশিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করবেন এবং খেয়াল রাখতে হবে যে 3-এর নিচে যেন না হয়। হ্যাঁ, তবে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে নিম্ন পেজ র্যাঙ্কের লিঙ্ক ব্যবহার করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পেজের মান
ভিজিটররা ওই পেজে ঢুকে দেখা যায় যে যদি মানসম্মত পেজ না পায়, ভালো কন্টেন্ট না পায়, সেক্ষেত্রে তারা হতাশ হয় এবং বরং আপনার পেজেরই বদনামি হবে। আপনার আপনার পেজ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। অ্যালেক্সা র্যাঙ্ক যত কম হবে, যত কম হয় সাধারণত ওই পেজগুলো ভালো হয়। অ্যালেক্সা র্যাঙ্ক কম বিশিষ্ট আপনি পেজ র্যাঙ্ক সিলেক্ট করতে পারেন, পেজ সিলেক্ট করবেন। সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং র্যাঙ্ক ফ্যাক্টর হিসাবে সোশ্যাল বুকমার্কিং এর অবস্থান বর্তমানে ধরা যায় 1 নম্বরে। সোশ্যাল বুকমার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এসইওর ক্ষেত্রে। গুগল প্লাস, ফেসবুক, টুইটার, এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লিঙ্ক দিয়ে আপনি প্রচুর ভিজিটর পাবেন। আপনি এভাবে আপনার সাইটে প্রচারণা চালাতে পারেন এসব সাইটগুলোর মাধ্যমে। কারণ আপনার প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা তৈরি করলেন, এটা তো আপনার একটা প্রোডাক্ট। আপনি যে কোনো আপনি একটা ওয়েব পেজ তৈরি করলেন, কিন্তু সেটা যদি আপনার ভিজিটরদের কাছে পৌঁছে দিতে না পারেন, তাহলে তো আপনার পেজটা জনপ্রিয় হবে না, পেজটা কেউ চিনলো না, জানলো না। প্রোডাক্ট বাজারজাত করতে হলে আগে বাজারে নিয়ে যেতে হবে। প্রোডাক্ট তৈরি করে ঘরে বসে থাকলে তো আর বিক্রয় হবে না। ফেসবুক লাইক, কমেন্টস, টুইটারে টুইট, এসব বিষয়গুলো র্যাঙ্ক ফ্যাক্টরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুগলের সাম্প্রতিককালের পেজ র্যাঙ্কের এই বিষয়গুলো উল্লেখ আছে। যত বেশি লাইক, যত বেশি কমেন্টস থাকে, ওই পেজগুলোই সাধারণত র্যাঙ্ক ফ্যাক্টরে যথেষ্ট ভূমিকা রাখে। ইউজার সিগন্যাল। ইউজার সিগন্যাল, আপনার সাইটে যত বেশি ইউজার বাড়বে, সাইটের জনপ্রিয়তা তত বাড়বে। মনে রাখবেন যে আপনার যদি দর্শক না থাকে, ভিজিটর না থাকে আপনার সাইটের, তাহলে আপনার সাইটের কোনোই মূল্য নেই। আপনার সাইটে ইনকাম হবে না, কিংবা আপনার সাইট জনপ্রিয় হবে না। আর আপনার তাই দর্শক, আপনার ভিজিটর বাড়লেই আপনার পেজ র্যাঙ্ক বাড়বে। ব্লগ কমেন্টস, ফোরাম পোস্টিং। ফোরাম ও ব্লগ এ আর্টিকেল লিখতে হবে, কমেন্টস দিতে হবে, এবং আপনার পেজের লিঙ্ক দিতে হবে এইসব ফোরাম এবং ব্লগে। এখান থেকে প্রচুর ভিজিটার পাবেন আপনি। এজন্য আপনাকে ওইসব ফোরামের সদস্য হতে হবে, সেখানে সাবস্ক্রাইব করতে হবে, এবং নিয়মিত কমেন্টস দিতে হবে, এবং অবশ্যই আর্টিকেল সাবমিশন করতে হবে। নাম্বার অফ ব্যাকলিঙ্ক। আমি আগেও দেখিয়েছি যে ব্যাকলিঙ্কের গুরুত্বটা কত বেশি। বিভিন্ন আমি পরিসংখ্যানে কতগুলো চার্টে আমি এখানে উল্লেখ করেছিলাম, এই যে চার্টগুলো, এখানে ব্যাকলিঙ্কের বিষয়টা আসছে, যে লেভেল লিঙ্ক, হ্যাঁ, এই যে ব্যাকলিঙ্কের বিষয়টা এখানে কিন্তু আসছে। এবং আপনার এই যে এখানে দেখুন ব্যাকলিঙ্কের 20% আসছে লিঙ্কিং এর বিষয়টা। এই যে লিঙ্কিং 20%, 100-র ভিতরে 20% হচ্ছে লিঙ্কিং। এবং অন্যান্য বিষয়গুলো দেখুন 9%, 5%, 8%, কিন্তু ব্যাকলিঙ্কের 20% এখানে। তো এই যে বিষয়টা, যে সুতরাং ব্যাকলিঙ্কের গুরুত্ব অত্যন্ত বেশি। যত বেশি আপনি ব্যাকলিঙ্ক দিবেন, তত আপনার পেজ জনপ্রিয় হবে, মানুষ জানবে। ফেসবুক, গুগল, টুইটারে ব্যাকলিঙ্ক দিয়ে প্রচুর ভিজিটর পাবেন। এসইও এর ক্ষেত্রে ব্যাকলিঙ্কের অবস্থান প্রথম দিকে। যত বেশি ব্যাকলিঙ্ক দেবেন, গুগল টপ পেজে স্থান পেতে আপনার ততই সুবিধা হবে। ডাইরেক্টরি সাবমিশন অ্যান্ড প্রেস রিলিজ।
ডাইরেক্টরি সাবমিশনের মাধ্যমে বিভিন্ন ডাইরেক্টর সাবমিশন কোম্পানি থেকে প্রচুর লিঙ্ক পাবেন। তেমনি একটি আমি ফ্রি ডাইরেক্টরি সাবমিশন কোম্পানির নাম বলছি, যেটা হচ্ছে add.url.nu, সরি add.url.nu। তো এই সাইটটিতে আপনারা ঢুকে এখান থেকে ফ্রি ডাইরেক্টরি সাবমিশন করতে পারেন, আপনাদের পেজের সাবমিশন করতে পারেন। কেননা এসব জায়গা থেকে আপনি প্রচুর লিঙ্ক পাবেন এবং ভিজিটরও আপনার বৃদ্ধিতে সহায়তা করবে। ব্র্যান্ড রিকগনিশন, এটা সাম্প্রতিককালে গুগলের পেজ র্যাঙ্ক ফ্যাক্টরের আলোচনায় উঠে এসেছে ব্র্যান্ড রিকগনিশন। ব্র্যান্ড রিকগনিশন বলতে আপনার এখানে আপনি যেমন ফেসবুকের একটা পরিচিতি আছে, তারপর টুইটারের একটা পরিচিতি আছে, ঠিক এই ধরনের যে নামগুলা, তো আপনি নাম সিলেকশনের ক্ষেত্রে যে আপনার যে ব্র্যান্ড নেমের সমপর্যায়ের একটি নাম আপনি সিলেকশন করতে পারেন এবং এবং দেখা যাবে যে সার্চ ইঞ্জিনে আপনার পেজটাও সেক্ষেত্রে দেখানোর টপ পেজে আসার একটা সম্ভাবনা থাকে। ব্র্যান্ড রিকগনিশনের পাশাপাশি ব্র্যান্ড আসলে জনপ্রিয়তা পেলেই তো আপনি নিজেও একটা ব্র্যান্ড হয়ে যেতে পারেন। যাই হোক, আমরা পেজ লোডিং স্পিডে আসি। ওয়েব পেজ একটি ভালো, আপনার ওয়েব পেজে অবশ্যই একটি ভালো হোস্টিং সার্ভারে রাখবেন। টাকা বাঁচানোর জন্য অর্থাৎ বেশি টাকা লাগবে এই জন্য আপনি সস্তা দামের একটি নিম্নমানের হোস্টিং রাখবেন, এই ভুলটা কখনোই করবেন না। কারণ এতে করে আপনার নিম্নমানের হোস্টিং রাখলে, সার্ভারে রাখলে, ওয়েব হোস্টিং করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পেজের লোডিং স্পিডটা অত্যন্ত কম থাকবে। তাই যত ভালো আপনি সার্ভারে রাখতে পারবেন তত আপনার পেজের লোডিংটা তত দ্রুত হবে। তো আশা করি আমার এই টিউটোরিয়াল আপনাদেরকে সহযোগিতা করবে, এসইও এর সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।